আল মামুন রাসেল একটা বিষয় মানে আজকে একটা বিষয় আলোচিত হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে সচিবালয় করা হয়েছিল সেটি বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে সবাইকে। সেটি নিয়ে জামাতের পক্ষ থেকে একটা কড়া প্রতিবাদ করা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে। তারা বলছে যে এই সচিবালয়ের মধ্য দিয়ে বিচার বিভাগের যে স্বাধীন করার যে স্বপ্ন সেটাকে অপমৃত্যু হলো। অন্যদিকে আপনি জেনে থাকবেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা, খুব পাওয়ারফুল উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ কীভাবে নর্মালাইজেশন হয়েছে। সেখানে একটি কথা বলেছে যে সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মধ্য দিয়ে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। আমার প্রশ্ন হলো, বিএনপি জামাত যখন মানে তারা ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে নির্বাচন করবার জন্য সংস্কার এবং বিচারের সঙ্গে কম্প্রোমাইজ করলো, তারা যদি এখন এসে বলে সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার যদি সুপ্রিম কোর্ট সচিবালয় মানে একটা স্বতন্ত্র বিচার বিভাগ মানে হস্তক্ষেপবিহীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যদি জ্ঞান দেয়, সেই জ্ঞানটাকে আসলে নেওয়া যায়? প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের সচিবালয় শব্দটা শুনলে যারা ল ব্যাকগ্রাউন্ডের না বা সাধারণ মানুষ, তাদের কিন্তু একটু বুঝতে কষ্ট হয় যে সুপ্রিম কোর্টের সচিবালয়টা আসলে কী জিনিস, এটা খায় নাকি গলায় দেয়। এটাকে আমাকে প্রথমে একটু বুঝতে হবে। সুপ্রিম কোর্টের সচিবালয় হচ্ছে এমন একটা বিষয়, সেটি হচ্ছে আমাদের, আপনি জানেন আমার 2007 সালে আমাদের বিচার বিভাগ আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে। তার মানে আমাদের অধস্তন যে আদালত, সে আদালতের প্রমোশন, নিয়ন্ত্রণ সব কিছু এতদিন পর্যন্ত আলাদা, 7 সালের পরে আলাদা হওয়ার পরেও এতদিন পর্যন্ত এটা নির্বাহী বিভাগের কাছে ছিল, আইন মন্ত্রণালয় নির্বাহী বিভাগের কাছে ছিল। কিন্তু এটা অনেক দিন ধরে আমাদের ছিল যে না, এটা সুপ্রিম কোর্টের হাতে যেন ন্যস্ত করা হয়। তার মানে সুপ্রিম কোর্টের যে সচিবালয় থাকবে, সুপ্রিম কোর্ট থেকে এটা নিয়ন্ত্রণ হবে। অধস্তন আদালতগুলো, তাদের প্রমোশন, তাদের কার্যক্রম, তারা কোথায় বদলি হবে, ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোল হয় সুপ্রিম কোর্ট যে সচিবালয় সেটা। এই জিনিসটা, এই সচিবালয় হওয়ার বিষয়টা, এটা কিন্তু বহুদিন ধরে জনগণের একটা আকাঙ্ক্ষার বিষয় ছিল। আপনি জানেন এই আমাদের এই গণ অভ্যুত্থান 2বার হয়েছে। 91-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 3 জোটের রূপরেখা ছিল। সেই রূপরেখা 7টি কলাম ছিল, যে 3 জোটের রূপরেখায় যে আমরা দেশীয় সংস্কার করব, রাষ্ট্র সংস্কার করব। সেখানে একটা ছিল যে আমরা আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করব। কিন্তু 91-এর পরবর্তীতে ক্ষমতা আসার পরে বিএনপি এটাকে অস্বীকার করা হয়েছিল। অস্বীকার করার পরে 94 সালে মাজদার হোসেন সাহেব একটা মামলা রিট করলেন। সে রিটের রায়টা 1999 সালে হয়েছে সর্বশেষ আপিল বিভাগের। এবং কি 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা, 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন আয়োজন করলো এবং নির্বাচিত হওয়ার পরে যখন তত্ত্বাবধায়ক সরকার মানে 1 অক্টোবর আয়োজন করেছে, 3 অক্টোবর তারা চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায়, মানে শপথ নেওয়ার আগে, বিএনপি জোট সরকার শপথ নেওয়ার আগে এই যে আলাদাকরণটা, ওনারা একটা অধ্যাদেশ জারি করবেন। কিন্তু সেদিন বেগম জিয়া, আপনি এখন বেগম জিয়া বলেছেন যে আমরা ক্ষমতা আসলে আমরা এটাকে, এই যে রায়টা, যে 12 দফা আলোকে যে রায়টা হয়েছে, রায়টা আমরা বাস্তবায়ন করব। পরবর্তীতে ওনারা আর অধ্যাদেশটা করেন। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, এই যে বেগম জিয়া যে বলেছেন, এই কথাটা আপনি কিভাবে জানলাম? এটি হচ্ছে, আপনি বিচারপতি লতিফুর রহমান সাহেব, উনি একটা বই লিখেছেন। বইটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলো এবং আমার কথা। তিনি কোট অ্যান্ড আনকোট করে বইয়ের অংশটা আমি আপনাকে একটু শুনি। 2001 সালে 1 অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 3 অক্টোবর উপদেষ্টা মণ্ডলীর সভা অনুমোদন শেষে বিচার বিভাগ পৃথকীকরণ আইন রাষ্ট্রপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অধ্যাদেশ আকারে জারি করার জন্য। 3 অক্টোবর বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি আইনে পরিণত করার জন্য উপদেষ্টা মণ্ডলীর সভাও ডাকা হয়। কিন্তু 12টার দিকে বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করার বিষয়টা তাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে, তাই বিষয়টি তার সরকার জন্য রেখে যাওয়ার অনুরোধ করেন এবং কথা দিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন। এটার পরে যখন ঐক্যজোট সরকার ক্ষমতা আসলো, এরপর এটাকে আর করা হয়নি। পরবর্তীতে আবার যখন 1-11 সরকার আসলো, তারা 2007 সালে গিয়ে এটাকে আদেশের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করেছে। এবং কি আমি এরপরে শেষ করে দিচ্ছি। তারপরে এবার যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা কি করলেন, এটা একটা অধ্যাদেশ জারি করলেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, এবং কি সেটা কিন্তু সবার জানা। আমি শেষ করে দিচ্ছি। অধ্যাদেশটা জারি করলেন। অধ্যাদেশটা জারি করার পরে আমরা জানি যে এই যে সচিবালয়ের বিষয়টা বিএনপির 31 দফায় ছিল। এই সচিবালয়ের ক্ষেত্রে যখন নোট অফ ডিসেন্ট আসছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দেন নাই। এবং কি মজার বিষয় হচ্ছে,
এই সচিবালয়ের ক্ষেত্রে ওনাদের 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন, সেই ম্যানিফেস্টো দিয়েছেন, সেই ম্যানিফেস্টোতে ওনারা বলেছেন যেহেতু সচিবালয় হয়ে গেছে অলরেডি, অন্তর্বর্তীকালীন সচিবালয় প্রতিষ্ঠা করেছে, ওনারা এটাকে শক্তিশালী করবেন। বিএনপি বলেছে শক্তিশালী কিন্তু করবেন। এসে সেটা এখন করে নাই, বাদ সেটা তো দিয়েছে। শক্তিশালী তো দূরের কথা, আমি শক্তিশালী আপনাকে তো দূরের কথা, এটাকে বাতিল করে দাও। আমার কাছে মনে হয় যে জায়গাটায় প্রশ্ন করেছি আল মামুন রাসেল, সেই জায়গাটা মনে হয় আপনি বুঝতে পারেন না। আমার কথাটা হলো সাবেক সরকার, মানে খুব সাবেক না, সদ্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম পাওয়ারফুল একজন উপদেষ্টা মাহফুজ বললেন যে যেদিন, তার মানে উনি যেহেতু সরকারের ভেতরে ছিলেন, এ সম্পর্কে ভালো জানেন, তিনি সরাসরি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আওয়ামী লীগ ফেরত আনা বলতে তো আওয়ামী লীগের যে আদর্শ কথা বলা হচ্ছে, তো ওটা তো উনি বলছে যে যেদিন বিএনপি এবং জামাত মিলে সংস্কার এবং বিচারকে তারা নির্বাচনের যে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করলো, সেদিনই তো বাংলাদেশের বর্তমান অবস্থা তৈরি হয়েছে। আপনি যদি আজকের কথাটা বলেন, আজকে যদি বিএনপি তার জবাবদিহিতার কথা না বলে, বিএনপি তার জবাবদিহিতা যাতে বেশি করা না যায় সেজন্য তারা যদি কোনো বেরিয়ার তৈরি করে, সেটা কি ওই সময় তৈরি হয়েছে না? বিএনপি তো এরকম করবে, আপনি সাক্ষী দিচ্ছেন, তাহলে জামাত কেন গেল ওই বার্গেনিং টুল হিসেবে? বার্গেনিং টুল দিয়ে জামাতের, আপনি দেখেন, আমি শুধু একটা জায়গায় কথা বলি যে তার মানে মাহফুজ আলম যে কথাটা বলেছে সে কথাটা হয় সত্য না হয় অসত্য। সত্য অসত্য এটা আপনি বিবেচনা করবেন, আমি আপনার এটা বলছি। দেখেন, যখন এই সংস্কারগুলো বিষয়গুলো আসছে এবং কি নোট অফ ডিসেন্ট সহ সংস্কারগুলো আসছে, এবং এই 13 নভেম্বর যখন জুলাই সনদের যে ওয়ার্ডারটা সেটা দেওয়া হয়েছে, তখন প্রশ্ন আসে গণভোটটা কখন হবে। তখন কিন্তু জামাত বলেছে যে গণভোটটা আগে হইতে হবে, এই সরকার থাকাকালীন করে ফেলতে হবে। কারণ যদি গণভোটটা এখন না করা হয় তাহলে বিএনপি ক্ষমতা সেটাকে অস্বীকার করবে। এনসিপিও রাজি হয়েছে না একই দিনে হবে, কারণ জামাত তো এর আগে 91-এর 3 জোটের রূপরেখার যে এটা তো জামাত জানে, তাদের তো অভিজ্ঞতা আছে। কারণ 91-তে সবই তো ঠিক আছে, যদি এত কিছুর পরেও যদি আপনার বাটোয়ারার নির্বাচন করেন, না বাটোয়ারা নির্বাচন করলে কি আপনার কাছে মনে হয় আগের কথাগুলো থাকবে? না, বাটোয়ারা আপনি এবারে যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে জীবন দেওয়ার গণঅভ্যুত্থান অন্তর্বর্তী প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার বলে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল একটা, শুধুমাত্র নির্বাচন আয়োজন করা। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল 3টা, বিচার করা, নির্বাচন আয়োজন করা এবং কি করা। উত্তরটা খসা পাচ্ছি না। আপনি সবকিছু করলেন, সবকিছু করে শেষে এসে বাটোয়ারার নির্বাচন করলেন মাহফুজ আলমের ভাষা অনুযায়ী। না, এখন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে যে সংস্কারকে এবং বিচারকে আপনার কম্প্রোমাইজ করেছিলেন, তো সেইটার ফলে এখন কি আপনি মনে করেন যে গেল অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো আয়োজন করেছিল সেগুলো আয়োজন বাস্তবায়ন হবে না? এখন উনি যদি বলেন যে এটা বাটোয়ারা নির্বাচন, কারণ নির্বাচনটা আয়োজন তো ওনারাই করেছেন, ওনারা যদি বলেন যে এটা বাটোয়ারা নির্বাচন, তার মানে আমি যদি বাটোয়ারার অংশ থাকতাম তাহলে আর কোনো প্রশ্ন ছিল না। মানে ব্যাপারটা তো এমন, উনি তো সরকারের এই অংশ ছিল। যদি আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাটোয়ারা নির্বাচন আয়োজন করেছে, তাহলে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিল সবারই বিচার আওতা আনতে হবে। আর যদি আওতা আসে, তাহলে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, উনি নিজেও তো সেই সরকারের অংশ ছিল, সেই সরকার ছাত্র জনতা ওনাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য দিয়েছে। তাহলে এই যে বাটোয়ারা নির্বাচন হচ্ছে, ওনারা নির্বাচন আগে কথাটা বলেন নাই কেন? তাহলে তো জনগণ প্রথমে ওনাদেরকে বিচার আওতা, শাস্তির আওতা নিয়ে আসতে হবে যে আপনারা নির্বাচনের আগে এই জনগণকে কেন বলেন না যে একটা বাটোয়ারা নির্বাচন হচ্ছে? নির্বাচনের এতদিন পরে হঠাৎ করে কেন আপনার মনে পড়লো এটা বাটোয়ারা ইলেকশন হয়েছে এর আগে? তাহলে আপনাদের ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপনাদেরকে উপদেষ্টা ছাত্র থেকে উপদেষ্টা বানিয়েছে, তো তাহলে আপনারা কি কাজ করলেন? আপনাদেরকে তো পাহারা দেওয়ার জন্য ওখানে পাঠানো হয়েছে, আপনারা তো পাহারা দেন নাই, আপনারা তো চাইছেন নিজে এমপি হওয়ার জন্য। ধন্যবাদ। মাহফুজ যে পদত্যাগ করেছিলেন কেন করেছিলেন? তিনি লক্ষ্মীপুরে ইলেকশন করতে চাইছিলেন, ইলেকশন করার জন্য তো আগে পদত্যাগ করেছেন। উনি একটা দল করবেন, দলে অংশগ্রহণ করবেন, তারপরে নাহলে পদত্যাগ কেন করলেন? ওনার তো দরকার ছিল হচ্ছে নির্বাচন শেষ পর্যন্ত থাকা, যেহেতু নির্বাচনটা মনিটরিং করে, কারণ ছাত্র জনতা ওনাকে দায়িত্ব দিয়েছে। উনি তো এমনি যোগ্যতা উপদেষ্টাও নেই, ছাত্র জনতা ওনাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে ওনার দায়িত্ব ছিল শেষ পর্যন্ত থাকা থেকে এই যে বাটোয়ারা ইলেকশন হচ্ছে বা ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেটা ছাত্র জনতাকে জানানো, সেটা তো উনি জানান নাই। উনি তো চাইছিলেন নিজে একটা এমপি হয়ে পার্লামেন্টে অংশগ্রহণ করার জন্য, সেটা তো করেছেন।